নমস্কার, আমি শোভন দত্ত। আপনারা আছেন নলেজ ইনসাইট বাই শোভন দত্ত ইউটিউব চ্যানেলে। এটা আমাদের জিও পলিটিক্স রিলেটেড একটি চ্যানেল, যেখানে আমরা দেশ বিদেশ, ভারত তথা বিশ্বের জিও পলিটিক্স অর্থাৎ ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয়, সামাজিক বিভিন্ন বিষয়, অর্থনৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং প্রত্যেক দিন সকাল 8টায় কিন্তু আমি একটা করে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, আমাদের প্রেজেন্টেশন কেমন, সমস্ত কিছু আপনারা আপনাদের কমেন্টে ভালো মন্দ যাই হোক না কেন মতামত জানাতে পারেন। তা আমাদের আজকের বিষয় হলো ইরান ইসরায়েলের যে সংকট, বা ইরান ইসরায়েল আমেরিকার যে সংকট চলছে, অর্থাৎ যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ফলে কি আমেরিকা ডিপ স্টেট বা ডিপ স্টেটই বলি, ডিপ স্টেটকে দিয়ে কি ইরানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে ইরানকে কি খণ্ড বিখণ্ড করে দিতে চাই? কারণ এই ডিপ স্টেটের খেলা কিন্তু চরম ভয়ঙ্কর। আমরা বাংলাদেশ দেখেছি, নেপাল দেখেছি। এই ডিপ স্টেট জন সোরস, আমরা নামটা সবাই জানি, তার কি করাল গ্রাসে এবার ইরান? সমস্ত কিছু আমি এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এবং এই ভিডিওতে এটাও আলোচনা হবে যে এই যে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যে সংকট, তার জন্য তেল বা গ্যাসের দামের কতটা পার্থক্য বা কতটা বাড়তে চলেছে এক কথায়। কারণ তেল এমনই একটা জিনিস, এই তেল বা গ্যাস অর্থাৎ জ্বালানির দাম যদি বাড়ে, সমস্ত কিছুর দাম বাড়ে। অর্থাৎ এই যুদ্ধের আঁচ কি বাঙালির, মানে মধ্যবিত্ত যে বাঙালি বা মধ্যবিত্ত ভারতীয়র ঘরেও কি লাগবে? কারণ প্রথমে যেটা বললাম যে এই তেলের দাম বাড়লে কিন্তু সব কিছুর দাম বাড়ে। কারণ হরমুজ প্রণালী ইরান আটকে দিয়েছে। আমি ছবিতে কিছুটা দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন এই যে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান, আসতে পারছেন, ছোট্ট একটা জায়গা। তারপরে এর ফলে কি পরিবহন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। তাহলে রাশিয়া ভারতের পাশে কতটুকু থাকতে পারবে? রাশিয়া কি মার্কিন যুক্তরাষ্ট্রের বা ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি এড়িয়ে রাশিয়া থেকে খুব তেল কতটা কিনতে পারবে? সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটা একদম টানবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন, দেখুন মধ্যপ্রাচ্যের সংঘাত। এই মধ্যপ্রাচ্যের সব থেকে বড় শত্রু কি জানেন? ওদের প্রাকৃতিক যে সম্পদ, ওদের এই মাটির নিচে যে খনিজগুলো আছে প্রচুর। সবাই চায় কি, বিশ্বের যেসব ওই মোড়ল টাইপের, যে দাদা টাইপের যে দেশগুলো থাকে না, ওরা চায় যে সব আমরা ওই মধ্যপ্রাচ্যের উপরে রাজত্ব করব। তো কি ওই খনিজগুলো নিতে পারবো, তাই না? তা মধ্যপ্রাচ্যের সব থেকে বেশি শত্রু ওদের নিজেরই, নিজেরই সব কি বলবো, খনিজ সম্পদ। সেই লোভে এই মধ্যপ্রাচ্যের ঝামেলা কখনো মেটে না। তাই মধ্যপ্রাচ্যের সংকট আপনার এবং আমাদের ভারতের ভূ রাজনৈতিক প্রভাব কতটা, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন, সংঘাতের বর্তমানে কেন্দ্রবিন্দু আপনার ম্যাপে দেখতে পাচ্ছেন। সরাসরি আক্রমণ আমেরিকা ইসরায়েল, সরাসরি ইরানের মিলিটারি একাডেমি ও আর্মি বেসগুলোকে ইসরায়েল ও আমেরিকা একসাথে কিন্তু ধ্বংস করছে। লেবাননে তীব্র হামলা হয়েছে। ইসরায়েলের লেবাননে হিজবুল্লাহ একটা জঙ্গি গোষ্ঠী, এর উপর আমেরিকা আক্রমণ করেছে, ইসরায়েল আক্রমণ করেছে। দক্ষিণ পূর্ব লেবাননের ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এবার এই এত কিছুর পরেও, জানেন খামেনিকে হত্যা করে দিয়েছে, তারপরেও কিন্তু ইরানের মনোবল কিন্তু এখনো ভাঙেনি। ইরানের সে এমন একটা ভাব না যে ভাঙবো তো মস্কাবো না, আমরা একদম শেষ অবধি লড়াই করব। তাই ইরানের বিভিন্ন শহরে মৃত্যুর মিছিল শুরু হলেও ইরানের কিন্তু কোনো প্রকার আপোষে কিন্তু এখনও ইরান রাজি হয়নি। একটা কঠিন মনোভাব ইরান দেখাচ্ছে। তা চলুন পরের স্লাইডে আমরা দেখি আমেরিকার কৌশল। আমেরিকা কিন্তু সরাসরি যে সেনা নামাবে এটা কিন্তু এখনও করছে না, ইসরায়েল করছে, বাট আমেরিকা করবে না। কেন? আমেরিকা খেলবে ডিপ স্টেটকে দিয়ে। কিভাবে? আমেরিকা সরাসরি যদি ইরানে সেনা নামায়, তাহলে আমেরিকার কিছু সেনা মরবে, কারণ যুদ্ধ হলে তো দুপক্ষরই তো মরে। সেক্ষেত্রে আমেরিকা এখানে লাগাব সেনা নামাবে না। আমেরিকা কি করবে? আমেরিকা অন্যান্য দেশের ক্ষেত্রে যে কূটনৈতিক বা যে ঘিন্ন চালটি চালে, সেই কাজটি করবে। কি ডিপ স্টেট জর্জ সোরস, আমরা সবাই নামটা শুনেছি, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা শুনেছি এই ডিপ স্টেট ও জর্জ সোরস কে। এদের প্রচুর টাকা, বিভিন্ন দেশকে অশান্তি বাধায়, সেই দেশে সরকার ফেলে দেয়, ওরা নিজেরা রাজ করে। তাই ডিপ স্টেট বা জর্জ সোরস এরা কি করেছে? $বিলিয়ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন দেশের এনজিও বা বিভিন্ন মাধ্যমে ঢোকে আর কি। তা ইরানেও সেটা শুরু করেছে। কিভাবে? ইরানের ভেতরে
মানে ইরানকে আমি যেটা প্রথমেই বলছিলাম যে ইরানকে খণ্ড করার যে ইয়েটা নিয়েছে আমেরিকা, ওর মধ্যে কুর্দ নামক এক বিচ্ছিন্নবাদী একটা গোষ্ঠী আছে। তারা কি চায়, আমরা আলাদাভাবে ইরানের থেকে বেরিয়ে আসবো, আমরা আলাদা থাকবো, আমরা এদের সাথে থাকবো না। তাদেরকে উস্কাচ্ছে, তাদেরকে ফান্ডিং করছে। কিভাবে চলুন দেখে নিই। ইরানকে ভেঙে ফেলার অভ্যন্তরীণ ব্লু প্রিন্ট সেটা কি? প্রতিরক্ষা ব্যবস্থা। এবং এটা আমি আলোচনা করবো যে কুর্দ যে গোষ্ঠীগুলো, এটা আমি করবো, বাট তার আগে একটু এইগুলো আলোচনা করে নিই। প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা। কোনো দেশ তার কিন্তু তিনটের উপর দাঁড়িয়ে থাকে: স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ। তার স্বরাষ্ট্রের মধ্যে কি থাকে? বিভিন্ন ওই যে প্রতিরক্ষা যে ব্যবস্থা, পররাষ্ট্র, বিদেশ নীতি। তা প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভেঙে ফেলে, সেই দেশকে যে কোনো দেশ যে কোনোভাবে আক্রমণ করতে পারে। আপনার বাড়ির যদি পাঁচিলটা ঠিকঠাক না থাকে, চোর তো ঢুকবেই, তাই না? তার জন্য কী করতে, আমার বাড়ির পাঁচিলটা খুব ভালো করে উঁচু করি, উপর দিয়ে ভালো করে ওই কাচের বিভিন্ন দিয়ে বা মানে পেরেক কাটা দিয়ে রেখে দিই, যাতে কেউ না, মানে অবৈধভাবে কেউ প্রবেশ না করতে পারে। ঠিক একটা দেশের সিকিউরিটি সিস্টেমও তেমন। সেই দেশের যদি প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়, তাহলে যে কেউ তো আক্রমণ করতেই পারে, যে কোনো জঙ্গি হামলা হতে পারে। ঠিক ইরানের ক্ষেত্রেও আমেরিকা সেটা করছে। প্রথমে ইরানের এয়ারফোর্স ও নেভিকে দুর্বল করে দেওয়া, যাতে তারা বাইরের আক্রমণ ঠেকাতে না পারে। অস্ত্র ও প্রশিক্ষণ সরবরাহ, যেটা বলছিলাম যে কুর্দ বাহিনী, ইরানের অভ্যন্তরে থাকা প্রায় 3 কোটি কুর্দ মানুষকে অস্ত্র সরবরাহ করা এবং তাদেরকে ট্রেনিং দিয়ে মানে আধুনিক যে সমরাস্ত্র আছে সেগুলো কীভাবে চালাতে হবে এবং ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করা। কুর্দিস্তান বা গৃহযুদ্ধ, এই কুর্দরা এরা কি চায়, আমরা আলাদা একটা কুর্দিস্তান বানাবো, আলাদা একটা দেশ হবে, আমাদের আলাদা একটা রাষ্ট্র হবে। আমেরিকা বলছে ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করছি, তোমরা বাধাও ঝামেলা। তাই কুর্দিস্তান বা গৃহযুদ্ধ, আলাদা দেশ, কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু করানো, তাদেরকে ফান্ডিং করে টাকা পয়সা দিয়ে, না তোমরা শুরু করো, আমরা এদিক থেকে ফায়দা লুটি। তা আলাদা দেশ কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু করানো, ফলে ইরান নিজের দেশের ভেতরেই গৃহযুদ্ধ ব্যস্ত হয়ে পড়বে, তাদের সামরিক অর্থনৈতিক ক্ষয় হবে। দেখবেন আপনারা ধরেন 2 ভাই খুব ভালো আছেন, বা আপনারা 4 ভাই খুব ভালো আছেন, কিন্তু বাইরের লোক কেউ যদি আপনাদের ক্ষতি চায়, সে কী করবে? ভাই ভাই অশান্তি বাঁধিয়ে দেবে, ভাই ভাই অশান্তি। তখন আপনারা নিজেরা ভাই ভাইয়ের সাথে অশান্তি করবেন না বাইরের লোকের সাথে লড়বেন? বিষয়টা ঠিক সেরকম। এবার ভূ রাজনৈতিক দাবাখালে চরম জটিল জিনিস, এই যে কখন কোন দিকে মোড় নেবে কেউ কিছু বলতে পারে না। ভারত রাশিয়ার ক্ষেত্রে ভূমিকা দেখো, যেহেতু ইরান রাশিয়ার সাথে, এই ইরানের বিপক্ষে আমেরিকা, আবার আমেরিকা রাশিয়া দুটো আমি যদি দেখি, মানে সেই মানে আমাদের পৃথিবীর তো মোড়ল এই দুটো, কিন্তু আমাদের ভারতের সাথে দুজনেরই খুব ভালো সম্পর্ক। আমেরিকা কিছু ক্ষেত্রে কিছুটা করেছে, কিন্তু সরাসরি তো কিছু হয়নি, আবার যে ট্যারিফগুলো লাগিয়েছিল সেগুলো তুলে নিয়েছে। তা ভারত রাশিয়ার ভূমিকা কি? রাশিয়া ভারতকে তেল দিচ্ছে, অসময়ে যাচ্ছে, এবং রাশিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আবার ইসরায়েলের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক, কারণ ভারত সবসময় কিন্তু একটা, মানে আমাদের যে ডিপ্লোম্যাসি আছে, ভারত কিন্তু সবসময় সবাইকে নিয়ে চলতেছে। আমরা বলি না যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ আমরা মানে ভারত কখনো যুদ্ধ চায় না। সেক্ষেত্রে মানে ভারতের যে দৃষ্টিকোণটা, রাজনৈতিক নাটক যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে তিনি ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য 30 দিনের সময় দিচ্ছে। মানে সেই একটা বাংলায় একটা কথা আছে যে গায়ে মানে না আপনি মোড়ল। মানে ডোনাল্ড ট্রাম্প যখন ঝামেলা করতো, মানে এর আগেও তো তেল কেনা নিয়ে অনেক হয়েছে, ভারতের পণ্যের উপর বিভিন্ন ট্যাক্স লাগিয়ে দিয়েছে, তখন ভারত থেমেছে নাকি? ভারত তো রাশিয়ার থেকে তেল কিনেই নিয়েছে। ভারত সম্ভবত তেল উৎপাদনে কত 26তম না কত, আর তেল রপ্তানিতে জন্য সম্ভবত 4তম ভারত। রাশিয়ার থেকে প্রচুর কম দামে ভারত এর আগেও তেল কিনেছে। এখানে ওই একটা মানে হাওয়ায় কিছু ভাসিয়ে দেয়, সেটা নিয়ে চর্চা হতে থাকবে। ভারত তো এর আগেও রাশিয়ার থেকে তেল কিনেছে, তাই না? তো ডোনাল্ড ট্রাম্প এখানে একটা উনি ওই কোনো রকম সে গায়ে মানেন আপনি মোড়ল টাইপের, হ্যাঁ আমি ঠিক আছে 30 দিনের জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। তো কে 30 দিন দিক না 300 দিন দিক না 3 দিন দিক, কেউ ধারে না সেটা। ভারত এর আগেও তেল কিনেছে, বর্তমানেও কিনবে। যদি ভবিষ্যতে ভারত মনে করে যে আমার রাশিয়ার থেকে আমার তেল কেনার প্রয়োজন আছে, ভারত কিনবে। সেক্ষেত্রে একটা রাজনৈতিক নাটক দেখা যাচ্ছে, এবং রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তারা এটাকে নাটক হিসেবেই দেখছেন। চুক্তি স্বাক্ষর, ভারত আমেরিকার অনুমতির তোয়াক্কা না করে রাশিয়া থেকে বড় তেলের ডিল অলরেডি সেরে ফেলেছে, মাস্টার স্ট্রোক যেটা। রাশিয়া কোনো ইগো না দেখে বিপদের সময় আমাদের ভারত রাশিয়ার সময় সবসময় সম্পর্ক ভালো। যখন বাংলাদেশে যে 71 সালে যুদ্ধ হয়েছে, তখন কিন্তু আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল, রাশিয়া কিন্তু তখনও ভারতের পাশে ছিল। রাশিয়া কোনো ইগো না দেখিয়ে বিপদের সময় ভারতকে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এটি রাশিয়ার একটি সুদূরপ্রসারী কৌশল।
যাতে দীর্ঘমেয়াদে ভারতের মনে বন্ধু হিসাবে রাশিয়া থাকতে পারে। এবং রাশিয়ার সাথে, যেটা প্রথমেই বলছিলাম, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক চিরকালই। এখন আমাদের মোদিজি আছেন, এর আগে সেই ইন্দিরা গান্ধীর সময় থেকেও কিন্তু ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো। এবার আমরা দেখি কি ভারতের মূল দুর্বলতা। কেন এই যে পেট্রোলিয়াম যে দ্রব্যগুলো আছে বা জ্বালানি তেল, এগুলো কিন্তু আমাদের এইদিকে ততটা নেই, ওই মধ্যপ্রাচ্যের থেকে আসে, মানে এখান থেকে কিনতে হয়। আর ভারত কিন্তু এখনও সেইভাবে ওই সোলারে বা গ্রিন হাইড্রোজেন যেসব জ্বালানির কথা বলা আছে সেগুলো কিন্তু খুব যে এগিয়ে গেছে তা না। এখনও কিন্তু আমাদের ওই ডিজেল বা পেট্রোলিয়াম যে দ্রব্যগুলো সেখানে তারপরে কিন্তু আমরা অনেকাংশে নির্ভরশীল। এই যে গাড়িতে যে তেলগুলো ভরতে হয়, এবং এই যে ভারতের মতো এত বড় একটা দেশ, এখনও মানে ভারত সরকার চাইছে যে রেলটাকে বৈদ্যুতিকরণ করে দিতে, কিন্তু এখনও অনেক জায়গায় রেল কিন্তু ওই ডিজেলে ইয়েতে যায়, ইঞ্জিনে যায় আর কি। সেক্ষেত্রে এখনও ভারতে কিন্তু যথেষ্ট এই অপরিশোধিত তেল, মানে এই তেলগুলো কীরকম আসে, এগুলো অপরিশোধিত অবস্থায় থাকে ক্রুড অয়েল বলে। এগুলো কী করে পরে রিফাইন করে বাজারজাত করা হয় এবং আমরা যেগুলো ইউজ করি। তো এর ৮০ থেকে মানে ৮৫% কিন্তু আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি, মানে অর্থাৎ ভারত এই গালফ কান্ট্রি যেগুলো আছে ওখান থেকে আমদানি করে। তা এর মধ্যে অলরেডি হরমুজ প্রণালী আটকে দিয়েছে, সেক্ষেত্রে তেল আসছে না, রাশিয়া থেকে যতটা নিচ্ছে সেই হিসেবে চালাচ্ছে। তো সেইটা নিয়ে আমরা এবার আলোচনা করবো যে তেল বা গ্যাসের দামের কি পরিবর্তন হতে চলেছে। তো চলুন, এবার বিশ্ববাজারে তেলের দাম কেন বাড়তে পারে। বিশ্ববাজার বলে ভারতে তো সে আঁচটা পড়বে, হয়তো বা খুব বেশি পড়লো না, কিন্তু কিছুটা আঁচ, কিছুটার কি বলবো, আমাদের এটা আমাদেরকে মানে এই জ্বালাটা কিছুটা আমাদেরকে পোহাতে হবে। প্রথমে হরমুজ প্রণালীর কথায় আসি। ছোট্ট একটা পথ, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ম্যাপে দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি হরমুজ প্রণালী। বিশ্বের মোট ব্যবহৃত তেলের 1/5 এই সরু পথ দিয়েই আসে, কিন্তু ছোট্ট একটা, মাঝখান থেকে ইরান করে দিয়েছে। আমার এক্স্যাক্ট মনে আসছে না এটা কতটা আছে, দৈর্ঘ্য কতটা, এই যে এইটুকের এখন মনে আসছে না, যদি কেউ জানেন কমেন্টে লিখবেন কেমন। তো ইরান এই পথ বন্ধ করলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাপক হারে কমে যাবে। ভারত হয়তো তার অভ্যন্তরীণ যে চাহিদাটা আছে সেটা রাশিয়ার থেকে তেল কিনে মিটিয়ে দিতে পারবে, কিন্তু বিশ্ববাজারে যখন একটা প্রভাব পড়বে সে আজ ভারতের গায়েও লাগবে। আচ্ছা, যুদ্ধের কারণে লোহিত সাগর দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ঝুঁকি বাড়ছে, ফলে জাহাজের ভাড়া, বিমা খরচ বাড়ছে। যেটা বললাম, বিশ্ববাজারে পড়লে সে আজ থেকে তো ভারতও মুক্তি পাবে না, কারণ এইগুলো যখন বাড়বে, ভারত থেকেও অনেক জিনিস আছে ভারতকে আমদানি করতে হয়, সেইগুলো দাম বেড়ে যাবে, তখন স্বাভাবিক আমাদের বাজারেও, ভারতের বাজারেও দাম বাড়বে। এবার ইরানের উপর নিষেধাজ্ঞা, আমেরিকা ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে বিশ্ববাজার থেকে ইরানের যে তেল সেইটা যদি উঠে যায়, তখন আরও তেলের চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে কী হবে, যদি যোগান কম থাকে তাহলে তার দাম বাড়বে, স্বাভাবিক, তাই না? এবার কি আপনার পকেটে কতটা প্রভাব পড়বে, বাজারজাত কতটা বাড়তে পারে, মানে বাজার দর কতটা বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি প্রতি ব্যারেল 90 থেকে $100 ছাড়িয়ে যায়, তবে ভারতের ঘরোয়া বাজারের প্রভাব হবে নিম্নরূপ। যেরকম পেট্রোল 5 থেকে 10 টাকা অবধি বাড়তে পারে যদি সরকার ট্যাক্স না কমায়। এখন সরকার মানে ঠিক আছে, আমরা এর থেকে ট্যাক্সটা কমিয়ে সাধারণ মানুষ আগে বাঁচুক, ট্যাক্স কমিয়ে দিলাম, হয়তো সেটা করবে, সেটা পরের বিষয়। বাট আমি যে ব্যাখ্যাটা আসে সেটা আমি করছি। এলপিজি, আমরা যে রান্নার গ্যাস ইউজ করি, এক কথায় রান্নার গ্যাসের দাম অলরেডি বেড়ে গেছে, আরও বাড়তে পারে, 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেতে পারে। পরিবহন খরচ, ডিজেলের দাম বাড়লে, ট্রাক, কারণ এই যে লজিস্টিক যে আদান প্রদানগুলো হয়, এগুলো কি, এইগুলোতেই ডিজেল বা এইসব দিয়েই তো চলে, পেট্রোল না। তো এরপরে ডিজেল পেট্রোলের দাম বাড়লে কী হবে, এই যে লজিস্টিক খরচ বেড়ে যাবে, তখন কি জিনিসের দাম এমনিই বাড়বে, কারণ জ্বালানির দাম সমস্ত কিছুর উপর নির্ভর করে। জ্বালানির দাম বাড়লে সমস্ত কিছুর দাম বাড়ে। পরিবহন খরচ, ডিজেলের দাম বাড়লে ট্রাক ও লজিস্টিক খরচ বাড়বে, ফলে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও চড়বে। এবার আসছে কি ভারতের সুরক্ষা কবচ। ভারত সবসময় কিন্তু যুদ্ধনীতিতে বিশ্বাসী নয়, তবে আমাদের সাথে যদি কেউ একটু করতে আসে, আমরা তাদেরকে একদম সেই ঘরে ঢুকে মেরে আসি। পাকিস্তান আছে, আর এটা আর বলছি না। রাশিয়ায় সস্তা তেল দিচ্ছে। রাশিয়া কিন্তু ইউক্রেন যুদ্ধের পর ভারত থেকে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে, সেটা আমেরিকা অনেক লাফিয়েছে, ডোনাল্ড ট্রাম্প অনেক লাফঝাপ দিয়েছে, ভারত শোনেনি। ভারত সে আগে থেকেই তেল কিনে আসছে, যে আমার বন্ধু রাশিয়া আমাকে তেল দেবে, ভাই তুমি বলার কে, আমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবো। তো ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, এবং এই সরবরাহ বজায় রাখলে প্রভাব কিছুটা কমবে, তেলের দাম কিছুটা ইয়েতে থাকবে। কৌশলগত তেল মজুদ, ভারত যথেষ্ট তেল সম্ভবত 73 দিন শুনছিলাম গত সপ্তাহে, এখন হয়তো সম্ভবত 60 দিনের উপরেই এখনও আছে, এখনও যথেষ্ট তেল ভারতের মজুদ আছে। ট্যাক্স হ্রাস, সাধারণ মানুষের বোঝা কমাতে সরকার হয়তো বা ভ্যাট বা ট্যাক্স কিছুটা কমিয়ে দেবে।
যেটা করোনার সময় আমরা দেখেছিলাম বিভিন্ন ক্ষেত্রে কমিয়েছিল, এখানে হয়তো কমাবে যাতে সাধারণ মানুষের একদম নাভিশ্বাস না উঠে যায়, এক্ষেত্রে ভারত করবে। এবার কি, ভারতের জিও পলিটিক্যাল কিছু ঝুঁকি আছে, ব্যালেন্স অ্যাক্ট ভারত সবসময়, কারণ আমাদের সাথে কিন্তু ইসরায়েলের যথেষ্ট ভালো সম্পর্ক, কিছুদিন আগেই নরেন্দ্র মোদীজি ইসরায়েল থেকে ঘুরে আসলেন, আবার আমাদের সাথে রাশিয়ারও ভালো সম্পর্ক, আমেরিকার সাথে একটু থাকলো, আমেরিকার সাথে কিন্তু আমাদের বন্ধু দেশ হিসেবে আমেরিকা কিন্তু আমাদের এনিমি দেশ না, সেক্ষেত্রে আমেরিকার সাথেও আমাদের ভালো সম্পর্ক। তো ভারত সবসময় যেটা হয়, বড় দাদার কাজ কী থাকে, বড় দাদা অন্যান্য ভাইগুলোকে নিয়ে চলে, অন্য ভাইদের সাথে গণ্ডগোল করে না। তা ভারত আমাদের বিশ্বগুরু, তাই না? তাহলে ভারত সবার সাথেই একটা ডিপ্লোমেসি রেখে চলে, যাতে মানে ভারত কখনো যুদ্ধ, এখন দেখো যুদ্ধ আলটিমেটলি কখনো ভালো কিছু করতে পারেন না। দেখুন যুদ্ধ কি করে, যুদ্ধ সবসময় ধ্বংসই করে। এদিকে আমরা ভারত যেটা বলছিলাম, ইসরায়েলের সাথে ভারতের কৌশলগত খুব মানে গভীর সম্পর্ক, যখন আমাদের পাকিস্তানের সাথে ঝামেলা শুরু হয়েছিল, ইসরায়েল কিন্তু সাথে সাথে সাপোর্ট করে দিয়েছিল যে আমরা ভারতের পাশে আছি। আবার অন্যদিকে ইরানের চাবাহার বন্দর ভারতের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত এটাই চাবাহার বন্দর ব্যবহার করে। আবার রাশিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক, তো ভারত একদম নিরপেক্ষ স্থানে আছে, ভারত কোনো পক্ষে নেই। তবে এই ঝামেলাগুলো হলে তেল গ্যাসের দাম একটু চড়বে, কিছু করার নেই। তবে আমরা আমাদের ডিপ্লোমেসি দিয়ে আমরা সেটাকে ওভারকাম কিছুটা হলেও করতে পারবো, এবং অনেকাংশেই করতে পারবো, কিছুটা কেন বলছি। তো এই যুদ্ধে ভারত বাণিজ্য পথ ও জ্বালানি নিরাপত্তা উভয় ঝুঁকির মুখে, কূটনীতিক কৌশলগত মজুতের উপর নির্ভর করে আগামী দিনের অর্থনৈতিক মানে স্থিতিশীলতা আসবে। তো আমি আশা করি আপনাদের সামনে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আপনারা আর কোন বিষয় সম্পর্কে জানতে চান, ভিডিওটা কেমন লাগলো, আমাদের প্রেজেন্টেশন কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবং আমি আপনাদের কমেন্ট, আমার যেহেতু এর আগে দুটো চ্যানেল আছে, হিস্ট্রি ইনসাইড, রেলওয়ে ইনসাইড বাংলা, আমরা চাকরির জন্য পড়াই, বাট মনে হলো যে জিও পলিটিক্সের একটা চ্যানেল ওপেন করি, তার জন্যই খোলা। আপনারা যদি ভালোবাসা দেন, চ্যানেলটা বড় হবে, আমি আরও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাবো, এরকম প্রেজেন্টেশন থাকবে। তা আপনাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে হবে এবং আমাদের সাথে জুড়ে থাকতে হবে। আমি আপাতত এখন একটা করে দিনে দেবো, যদি আপনাদের ভালোবাসা পাই আমি এবার থেকে দিনে 2টো করে বা 3টে করে ভিডিও কিন্তু দিতে পারি। তবে আপনাদের সাথে আমার ভিডিওটাকে পছন্দ করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তা চলুন আজকে অবধি, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তা আজকে অবধি আমি শেষ করছি, এবং আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কেমন? তা নমস্কার সবাইকে, জয় হিন্দ, জয় ভারত।